দর্শক শুভ দুপুর, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও খবরের বিশ্লেষণ, এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। পুরোটা সময় জুড়ে আমি থাকবো বাবু কামরুজ্জামান। কিছুতেই অস্থিরতা কাটছে না দেশের পুঁজিবাজারে। রোববারও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সামনে অবস্থান নেন বিনিয়োগকারীরা। এদিন লভ্যাংশের ঘোষণা দিয়ে পরিশোধ না করা 14 কোম্পানির সঙ্গে বৈঠক করে নিয়ন্ত্রক সংস্থা। তাগিদ দেওয়া হয় দ্রুত লভ্যাংশ পরিশোধের। এদিকে রোববারও ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক হারিয়েছে 83 পয়েন্ট। লেনদেন হয়েছে মাত্র 368 কোটি টাকার শেয়ার। বেশ কিছুদিন ধরেই বড় দরপতনে দেশের পুঁজিবাজার। গেল সপ্তাহেই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক হারিয়েছে 176 পয়েন্ট, কমেছে অপর দুই সূচকও। পুঁজিবাজারের এমন অস্থিরতার মধ্যে গেল কয়েকদিন ধরেই আন্দোলন করছে বিনিয়োগকারীদের একটি অংশ। তাদের দাবি, বাধ্যতামূলক শেয়ার বিক্রির চাপে পুঁজি হারিয়ে নিঃস্ব অনেকেই। আমি কারো মাধ্যমে আসি নাই, আমার নিজের বিনিয়োগ রক্ষার জন্য আসছি। কারণ আমার যদি ধরেন 40 লাখ টাকা এখন যদি 6 লাখ টাকা হয়ে যায়, তাহলে ভাই আপনি কি করবেন বলেন? লাম গ্র্যান্টের 18 লাখ টাকা আমি ঢুকাইছি, সেই টাকা 18 লাখ টাকা গত ওই পরশুদিন 1,76,000 টাকা। রোববার বিনিয়োগকারীদের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। পরে সংস্থাটির মুখপাত্র জানান, বিবেচনা করা হবে আন্দোলনকারীদের যৌক্তিক দাবি। বিনিয়োগকারীদের সাথেও আমাদের নির্বাহী পরিচালক দুজনের সাথে একটা সভা হয়। সেখানে বেশ কিছু বিনিয়োগকারী ছিল, তাদের যে দাবিগুলো আছে সেগুলো আমরা শুনেছি এবং নোট ডাউন করেছি এবং পরবর্তীতে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিন জেড ক্যাটাগরির 14টি কোম্পানির সাথে বৈঠক করে বিএসইসি, যেখানে তাগিদ দেওয়া হয় বিনিয়োগকারীদের জন্য ঘোষিত লভ্যাংশ দ্রুত পরিশোধের। যারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে ডিস্ট্রিবিউশন করতে ব্যর্থ হয়েছে, তাদের চেয়ারম্যান, এমডি এবং কোম্পানি সেক্রেটারির সাথে আজকে একটি সভা হয়। তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে দ্রুত যেন ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করে কমপ্লায়েন্স রিপোর্ট এক্সচেঞ্জ এবং কমিশনে জমা দেয়। পুঁজিবাজার সংস্কারে টাস্ক ফোর্স গঠন সহ নানা উদ্যোগ নেয়ার কথাও জানায় নিয়ন্ত্রক সংস্থা। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা কথা বলবো বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ নিয়ে। আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার আসবার পর এখনও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ রয়েছে এবং বিনিয়োগ নিয়ে কিন্তু ব্যবসায়ীদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। সব মিলিয়ে বিনিয়োগ এবং ব্যবসার পরিবেশকে কিভাবে আসলে আস্থাশীল করা যায়, কিভাবে গতিশীল করা যায়, সেই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলতে আজকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন একজন ব্যবসায়ী নেতা, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ান রহমান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা স্বাগত জানাতে চাই তাকে। বিজনেস আওয়ার্ডে স্বাগত জানাচ্ছি রিজওয়ান রহমান আপনাকে। আমি জানি আপনি অনেক দূরে রয়েছেন, এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন, এরপরও আমাদেরকে সময় দিয়েছেন, অশেষ ধন্যবাদ জানাই। শুরুতেই যে বিষয়টি বলবো যে ব্যবসায়ীদের মধ্যে আমরা সমসাময়িক কালে যে সভা সেমিনারগুলো হচ্ছে, ঢাকা চেম্বারের একদিন আগে যে অনুষ্ঠানটি হলো, সেখানেও কিন্তু ঘুরে ফিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসায়ীদের আস্থার সংকট নিয়ে কথা আসছে। ব্যবসায়ী হিসেবে কি মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার কি যতখানি আসলে গতি নিয়ে, যতখানি দ্রুততার সাথে এই ধরনের আস্থার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন, সেটি তারা আসলে করার চেষ্টা করছেন কিন্তু পারছেন, এরকম কিনা? আসলে আস্থার জায়গা থেকে আপনি যতই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেন সেনাবাহিনীকে, আমি শ্রদ্ধার সাথে এটা বলতে চাই যে এটা তো সেনাবাহিনীর কাজ না। এবং সেনাবাহিনী আমার ধারণা সেটাই মনে করে যে আমরা এখানে কর্মচারী আর শ্রমিক আর মালিকদের ঝামেলা করার জন্য তো আমরা দিনরাত পরিশ্রম করে আজকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য বা অন্তর্ভুক্ত হইনি। সেখানে আমি আসলে মনে করি যে তাদেরকে তো আমি কি বলবো, তারা যদি এসব কাজ করে তা আমার দেশের সীমা কারা রক্ষা করবে বা আমাদের বহিঃশক্তি থেকে আমাদেরকে কারা রক্ষা করবে? এগুলো পুলিশের কাজ। হ্যাঁ, আমরা জানি পুলিশের কিছু সংস্কারের কথা বলা হচ্ছে, কিছু আইন শৃঙ্খলার ব্যাপারে এখন আস্তে ধীরে কাজ চলছে, গতি অবশ্যই বাড়াতে হবে। আমাদের যে বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, ওনাকে আসলে ওই সংস্কারের জন্য খালি যে পুলিশের ভিতরে সংস্কার করবেন বা আইনি সংস্কার করবেন, এগুলো করলে হবে না। এদের মধ্যে কনফিডেন্স থেকে ফিরিয়ে আনতে হলে আমাদেরকে এখন বিভিন্ন সেক্টর থেকে এবং পুলিশের সদস্য নিয়ে
পুলিশকে সাথে রেখে আসলে যতই সংস্কার করেন, ওই বুদ্ধিজীবীদের দিকে দিয়ে সংস্কার করলে ওই সংস্কার হবে না। যাদের জন্য সংস্কার করবেন, তাদের যারা অংশীদার আছে তাদেরকে আপনাকে নিতে হবে সাথে করে। আপনি ব্যাংকিং সংস্কার করবেন, তো ব্যাংকের মালিককেও রাখতে হবে, ব্যাংকের ক্রেতাকেও রাখতে হবে, সবাইকে আপনার রাখতে হবে। আপনি আইনের সংস্কার করবেন, যারা আইন নিয়ে সাফার করেছে তাদেরকে আপনার সাথে রাখতে হবে। পুলিশ কর্মকর্তা যারা আছেন তাদেরকে আপনাকে সাথে রাখতে হবে, এবং যাতে করে যারা অন দ্য ফিল্ড গ্রাসরুট লেভেলে কাজ করে এদেরকে সাথে নিয়ে সংস্কার, যেরকম ব্যবসার জন্য বিভিন্ন সংস্কার হয়, ট্যাক্স রিফর্মদের জন্য সংস্কার হয়, সেখানে ওই যারা ট্যাক্স রিফর্ম করে এনবিআর এর লোকজন দিয়েই কমিটি করেন, ফাইন্যান্স মিনিস্ট্রির লোকজন দিয়ে কমিটি করেন, আর আমাদেরকে দেখানোর জন্য একটা দুইটা মিটিং করেন আর কি। আসলে তো এটা তো মানে দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক হয় না কোনো সময়, এটা তো আপনি জানেন। এটা অতীতেও হয়েছে, আজকেও হচ্ছে, এখন ভবিষ্যতে যেন না হয় সেটার ব্যাপারে আমাদের পদক্ষেপ নেওয়াটা অতি প্রয়োজন। যাই হোক, লং স্টোরি শর্ট, এই আপনি যদি ব্যবসায়ীদের কনফিডেন্স ফিরিয়ে আনতে চান, এখানে আপনি ল অ্যান্ড অর্ডারকে এট দি আর্লিয়েস্ট, আর আপনি আর্মির উপরে রিলাই করে থাকলে, যেটা ল এনফোর্সমেন্টের কাজ হচ্ছে আমাদের পুলিশ ফোর্স, আমাদের এই র্যাব, এদেরকে যদি আপনি শক্তিশালী না করতে পারেন, তাদের যদি আস্থা না ফেরাতে পারেন, তারাও কিন্তু আতঙ্কে আছে, এবং তাদের মধ্যে অনেকে এখনো হয়তো ডিউটিতে ফিরেনি, যেটা আমরা আপনাদের মাধ্যমে শুনতে পাচ্ছি। সেই প্রোটেকশন আপনি যতদিন আমাদেরকে না দিতে পারবেন, আমার মনে হয় না। বিকজ এখন আমি বলবো 99% দাবি হচ্ছে অযৌক্তিক। মানুষ জানে মাঠে পুলিশ নেই। আপনি যদি বলেন শ্রমিকরা বসে বসে আন্দোলন করছে বিকজ মালিকরা ন্যায্য মূল্য দিচ্ছে না, এগুলো বাজে কথা, এগুলো বানোয়াট কথা, এগুলো আর বলে লাভ নেই। এখন কিছু কিছু দাবি আমরা জানি এটা কোনোদিন কোন শ্রমিক চাইতে পারে না। যত যাই বলেন, এটা কি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হচ্ছে বলছেন? জি, আমি বলছিলাম যে এটা কি তাহলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ষড়যন্ত্র করে আরো অস্থিরতা তৈরির চেষ্টা নানাভাবেই চলছে এখনো? অবশ্যই এটা উদ্দেশ্যমূলক। এটাতে আপনাকে বুঝতে হবে যে এই ধরনের ক্ষতিপূরণ করলে কার লাভ হবে, এই সরকারের কি লাভ হবে আপনি আমাকে বলেন, এই পুলিশ বাহিনীর কি লাভ হবে এগুলো করে, ব্যবসায়ীদের কি লাভ হবে এগুলো করে। এই প্রশ্ন তো আপনার করার দরকার নেই, আপনি নিজেও জানেন, আমিও জানি, জনতাও জানে। এটা তো একটা উদ্দেশ্যমূলক কারণ হচ্ছে এই সরকারকে আনপপুলার করার জন্য, আনসাকসেসফুল করার জন্য এটা করা হচ্ছে। তবে সরকার ডেফিনেটলি আনপপুলার, আনসাকসেসফুল হবে যদি এই গতিতে চলতে থাকে। এখানে তাদেরকে প্রয়োজনীয় লোকজনকে ব্যবহার করে, এবং একই যেটা আমাদের সবসময়, যেটা আমি বলবো বিগত সরকারের আনসাকসেসফুল হওয়ার কারণ হচ্ছে ল্যাক অফ ইন্টার কোলাবোরেশন, ইন্টার মিনিস্টেরিয়াল কোলাবোরেশন। জনগণের সাথে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, বেসরকারি খাতকে মানে চাটুকারিতা বাদে ব্যবসায়ীদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এই কারণেই তো এই সরকারের অবনতিটা হলো। তো সেইটা যেন ভবিষ্যতে না হয়। ভবিষ্যতে তো একটা নির্বাচিত সরকার আসবে। এই অন্তর্বর্তীকালীন সরকার, কিছুদিন আগে সেনাপ্রধান বললেন যে 18 মাস থাকতে পারে এই সরকার। 18 মাসে ওনাদেরকে কি ওই যোগাযোগটা জনগণের সাথে রাখতে হবে না? তো ওনারা যদি সাকসেসফুল হয়ে যান, ওনারা 8 মাস থাকবেন নাকি 18 মাস থাকবেন, এটা আমার দেখার বিষয় না। বা যতদিনই থাকবেন, তো যোগাযোগ বিচ্ছিন্ন থেকে যদি কাজ করতে থাকেন, তাহলে তারাও আনপপুলার হয়ে যাবে। রিজওয়ান রহমান, আমরা দেখছি যে আর্থিক খাতের নানা রকম সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে, রাজস্ব সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংস্কার উদ্যোগগুলোকে আসলে ব্যবসায়ী হিসেবে কিভাবে দেখছেন? একই সঙ্গে আমরা হয়তো এর সুফল পেতে কিছুটা সময় তো নিশ্চয়ই লাগবে, সেখানে ব্যবসায়ীদের সহযোগী মনোভাব, ধৈর্যের মনোভাব কতটা রয়েছে? সময় লাগবে অবশ্যই, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে আপনার ব্যবসায়ীদের সাথে আলোচনা কতখানি হচ্ছে সেটার ব্যাপারে আমাকে বললে তো হবে না। আসলে বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন তারাই তো আসলে ব্যবসায়ীদের মুখপাত্র। আজকে এতগুলো চেম্বার আছে বা অ্যাসোসিয়েশন আছে, তাদের নেতৃবৃন্দকে নিয়ে এই সংস্কার করার আগে আপনি 2-4 জন বিশেষজ্ঞকে আইনে সংস্কার করে ফেলবেন। 2-4 জন বিশেষজ্ঞ কিন্তু 17 কোটি মানুষের বিজনেস ক্লাইমেট বা যারা ধরেন আমাদের ইকোনমিক এনভায়রনমেন্ট, ওনারা যে সব জানে, সেটা তো না। এখানে আপনাদেরকে ব্যবসায়ীদেরকে সাথে রাখতে হবে। দেশটা চালায় ব্যবসায়ীরা, এটা আমি বারবার বলে আসছি। ব্যবসায়ীদেরকে বাদ দিয়ে আপনি কোনো ব্যবসা সংস্কার কোনোদিন করতে পারবেন না। আর যদি সেটা সাকসেসফুল সংস্কার না হয়, আগামীতে যে নির্বাচিত সরকার আসবে ওনারা সেটাকে পাল্টিয়ে দিবে। আইন পাল্টানোরটা আমাদের এক্সপার্টিস বাংলাদেশের জনগণের আছেই, কথায় কথায় আমরা আইন পাল্টিয়ে দিই। ওইটা কেউ মানবে না। আপনি ওই যে রেফারেন্ডামের মাধ্যমে যেভাবে করে সবকিছু, যে বিদেশে যেরকম রেফারেন্ডাম করে, সেরকম ওই ঐক্যমত নিয়ে, ব্যবসায়ীদের ঐক্যমত নিয়ে আপনাকে এটা করতে হবে। এবং আপনি এটা কার জন্য করছেন? যাতে ব্যবসায়ীদের জন্য করছেন, আপনি যাতে করে রেভিনিউ পান।
আপনি যদি ব্যবসায়ীদের সুবিধার জন্য না করে থাকেন তাহলে তো আপনার সাথে ব্যবসায়ীরা কোঅপারেট করবে না সেখানে। তা আপনাকে আমি মনে করি যে ছোটখাটো কমিটি বানাচ্ছেন ঠিক আছে, তার আবার সাব কমিটি আপনার লাগবে যেখানে স্পেসিফিক্যালি প্রাইভেট সেক্টর সেন্ট্রিক, বিশেষ করে ট্যাক্স রিফর্মস। ট্যাক্স কিভাবে দিতে হবে এটা আমার এনবিআর থেকে শিখতে হবে না, এটা ব্যবসায়ী শিখাবে যে রেভিনিউ কিভাবে বাড়াতে হয়। এনবিআর কে বলবেন কনসেন্ট্রেট করতে যে ট্যাক্স নেটটা কিভাবে বাড়াবে। ওই ট্যাক্স কালেকশন বাড়াতে ওনাদের নেটের আর খবর থাকে না। আমার মনে হয় ওনারা নেট নিয়ে চিন্তা করুক, আর আমরা কালেকশনটা কিভাবে করতে হবে এবং কম্পিটিটিভ করতে হবে। কম্পিটিটিভ করতে গেলে আপনাকে অবশ্যই এটা কমিয়ে আনতে হবে এবং এটাকে ইজি করতে হবে। এই রিফর্মস এর মধ্যে কতখানি আমি জানি না, অটোমেশনের কথা বলা আছে, whether it is VAT automation or tax automation। VAT automation টা আগে হয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি, এটা খালি একটা টাকা খাওয়ার টেন্ডারের ধান্দা ছিল। বাট এখন আমার কথা হচ্ছে যে এখন যেহেতু সবাই একটু সচেতন, আজকে যে নতুন এনবিআর এর চেয়ারম্যান এসছেন বা বিভিন্ন জায়গায় যারা নতুন দায়িত্বপ্রাপ্ত এসছেন, তারা কিন্তু তাদের মধ্যে অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় বঞ্চিত ছিলেন, ওনাদেরকে আজকে সামনে আনা হয়েছে। নিশ্চয়ই তারা এই সরকারের চোখে ভালো। তো সেটা যদি হয়ে থাকে তাহলে আমরা আশা করবো যে আপনারা ব্যবসায়ীদের সেটা এঙ্গেজ করেন, করছে। এনবিআর এর চেয়ারম্যানকে আমি একাধিক মিটিং আপনাদের মাধ্যমে দেখেছি, উনি এঙ্গেজ করছে। বাট এঙ্গেজ করা এক জিনিস এবং তাদের পরামর্শ নিয়ে সেটাকে স্পেসিফিক্যালি ইমপ্লিমেন্ট করা আরেক জিনিস। আমার তো এখন আর মেগা প্রজেক্ট আর ডেভেলপমেন্ট প্রজেক্টের দরকার নেই, কারণ এগুলো করতে করতে আমরা এখন এগুলো লোন শোধ করতে করতে আমাদের আগামী 10-15 বছর চলে যাবে। আমি মনে করি যদি কোনো মেগা প্রজেক্ট থাকে এখন বিজনেস এনভায়রনমেন্টের ক্ষেত্রে, আপনি ট্যাক্স রেভিনিউ কালেকশন বাড়ানো, এই ট্যাক্স অটোমেশন, ভ্যাট অটোমেশন, এগুলোকে শুধু একটা মেগা প্রজেক্ট হিসাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের এটা করে যাওয়া উচিত। বিকজ আলটিমেটলি দিস ইজ দ্য ফ্রি মার্কেট ইকোনমি, দিস ইজ ক্যাপিটালিস্ট ইকোনমি। এখানে যত যাই বলেন আপনি, ব্যবসায়ীরা কিন্তু অর্থনৈতিক টাকাটা ঘোরাবে। তো তাদের জন্য যদি আপনি এই ধরনের সংস্কার না করে যদি নির্বাচনের আগে যদি করে দিয়ে যেতে পারেন, তাহলে আগামী সরকার যে ক্ষমতা আসবে তাদের জন্য দেশ পরিচালনা করতে অনেক সুবিধা হয়ে যাবে। জি রিজন রহমান, আমরা যদি এখন আসলে ব্যবসায়ীদের যে কথাগুলো বলছিলেন, অর্থাৎ অন্তর্বর্তী সরকার আসলে যে স্টেক হোল্ডারগুলোর সাথে বসা প্রয়োজন, তাদের সাথে আসলে রাষ্ট্রের এত বেশি জঞ্জাল, পুরনো সংস্কার উদ্যোগগুলো আসলে তাদেরকে নিতে হচ্ছে, সেখানে যেমন চ্যালেঞ্জ রয়েছে, আবার একই সাথে এটাও বাস্তবতা যে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা। আমরা দেখছি যে ব্যবসায়ীদের মধ্যে উৎকণ্ঠা কাজ করছে, বড় অনেক গ্রুপ রয়েছে, অনেকের নামে মামলা হয়েছে, অনেকেই ঢালাও মামলা শিকারও হয়ে থাকেন, সে ধরনের ঘটনাও ঘটছে। এই বিষয়গুলো আসলে আরও বিচক্ষণতার সাথে, আরেকটু সতর্কতার সাথে করা প্রয়োজন বলে মনে করেন কিনা? অবশ্যই প্রয়োজন মনে করি। আপনি যেখানে সেখানে যাত্রার নামে মার্ডার কেস দিয়ে দিবেন, এটা তো হাস্যকর। এই কথাটা বললাম, কালকে নাকি আমাকে মার্ডার কেস দিয়ে দেয়। আমার পয়েন্ট হচ্ছে এগুলো হাস্যকর মামলা। তার মানে এই না যাদের নামে মামলা দিয়েছেন তারা সবাই ইনোসেন্ট, এটাও আমরা জানি। কিন্তু আইনের সংস্কারের কথা বলছেন আপনি, কিন্তু আইনের সংস্কার করতে গিয়ে যদি আপনি যাকে তাকে মার্ডার কেসের মামলা দিয়ে, হ্যাঁ আপনি ট্রাভেল ব্যান দেন, যেটা অনেকে করছে এখন, নিষেধাজ্ঞা দিচ্ছে অনেকের ক্ষেত্রে, অনেকের ব্যাংক তলব করছে, এটা করেন আপনি, এটা আপনি করতেই পারেন। যারা দুর্নীতি করেছে আপনার, এখন আপনি মনে করছেন একটি লোক দুর্নীতিবাজ এবং আপনি জানেন একটি লোক দুর্নীতিবাজ, কিন্তু আপনি তো প্রমাণ ছাড়া তো আসলে আইনের চোখে তো আমি কি মনে করি বা আপনি কি মনে করেন সেটা তো আইন হতে পারে না। আইনের চোখে যথেষ্ট প্রমাণ লাগবে এবং সেটা কোর্টে প্রমাণ করতে পারলে তাকে আপনি দুর্নীতিবাজ বলে তাকে আপনি সাজাপ্রাপ্ত আসামি করতে পারেন। আদারওয়াইজ কিন্তু আপনি তাকে জাস্ট ভিতরে ঢুকানোর জন্য রিমান্ডে পাঠিয়ে দিলেন, এটা করলেন এটা করলেন, এটা কিন্তু তাহলে কি হলো? আগে যেটা হতো সেটাই হচ্ছে, এক দল করেছে এখন আরেকটা অন্তর্বর্তীকালীন। এখন আমার পয়েন্ট হচ্ছে যে যাদেরকেই ধরেছে তারা সবাই যে কেউ ইনোসেন্ট সেটা আমি বলছি না, আমি একবারও বলছি না। তাহলে আপনি যদি আইনের চোখে দেখেন, আপনি যাকে তাকে মিথ্যা মামলা দিয়ে দিবেন, যে কোনো রাজনীতিবিদকে আপনি মার্ডার কেসের আসামি বানিয়ে দিবেন, এটা সবাই যদি মার্ডার হয়ে থাকে তাহলে তো আমার মনে হয় যে দেশে মনে হয় এই পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, সবাই যদি মার্ডার হয়ে থাকে। তো এগুলোর ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত। আমি নিজে জানি না যে সলিউশনটা কি, হয়তো এদেরকে আটকানোর জন্য কোনো একটা মামলা দিয়ে হয়তো ঢুকিয়ে রেখেছে, আমি তো আসলে আইনের বিশেষজ্ঞ না, আমার এগুলো আইডিয়া নেই। বাট তারপরে চোখে দেখানোর জন্য একটু মানে আমি বলবো যে একটু বিলিভেবল মামলা দেন, মানে যাতা মামলা দিয়ে আপনি ঢুকাই দিবেন, এটা তো মানে তখন তো মানুষের কনফিডেন্স থাকবে না। এই যে আমি আজকে আপনার সাথে ওপেনলি কথা বলছি বাক স্বাধীনতার ব্যাপারে, আমি ওপেনলি কথা বলছি, কালকে সকালে যদি আমাকে এরকম একটা আমার যদি ভয় ঢুকে যায় তাহলে তো আমি আপনার সাথে ফ্রিলি কথা বলতে পারবো না ভবিষ্যতে। আমরা এই কারণেই তো এই অন্তর্বর্তীকালীন সরকার, এই কারণেই তো ছাত্র জনতার এবং আমাদের পুরো 17 কোটি মানুষের গণ অভ্যুত্থান, এই বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। আমরা তো সবাই চাই এবং এখন বিভিন্ন জায়গায় সবাই এই সরকারের সমালোচনা করছে, এই সরকার যেখানে ভালো কাজ করছে সেখানে করছে, আমি নিজে সমালোচনা করছি, আমি নিজে বাহবা দিচ্ছি।
এটাই তো আমরা, এই স্বাধীনতাটা তো আমরা চাই যে আমরা, এবং আমি মনে করি যত বেশি সমালোচনা আপনি সরকারের করতে পারবেন তত বেশি সরকারের জন্য এটা ভালো। তারা তখন বুঝতে পারবে যে ব্যবসায়ীদের পালস কি, রাজনীতিবিদদের পালস কি, জনগণের পালস কি। এই পালসটা বুঝতে পারলেই একটা সরকার যখন সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে তখনই সেই সরকারটা পপুলার হয়ে যাবে। এই অন্তর্বর্তীকালীন সরকারে কিছুদিন পরেই দেখবেন রাজনীতিবিদরা পথে নেমে গেছে যে আমরা এখন নির্বাচন চাই, তখন তাদের পালসটা বুঝতে পারবে। ব্যবসায়ীরা যে এখন যেটা বলছি আমরা ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে আমরা কিন্তু স্পেসিফিক কোন ডিরেক্ট নির্দেশনা এখন পর্যন্ত পাইনি। ব্যবসায়ীরা কিন্তু ফ্রাস্ট্রেটেড না, তারা একদম মানে ভেঙে। জি, এই আইন শৃঙ্খলা নিয়ে আসলে সব থেকে বেশি উদ্বেগের কথা আসলে সব মহল থেকে বলা হচ্ছে। রিজওয়ানুর রহমান, আমরা শেষ মন্তব্য নিতে চাই আপনার, যে এই যে ব্যবসা, আজকের যে আলোচনা আমরা বলছিলাম যে বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ, সেখানে যদি আমরা আস্থা তৈরি করতে চাই সেক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার ভিত্তিতে আসলে সুনির্দিষ্ট করে কোন কর্মসূচিগুলো নেওয়া উচিত বলে আপনার পরামর্শ? এই মুহূর্তে আসলে ব্যবসা পরিবেশ আপনাকে আইন শৃঙ্খলা, এটা যদিও ব্যবসায়িক বা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না, ব্যবসা পরিবেশটাকে এর জন্য এটা তো হোম মিনিস্ট্রির একটা কঠোর অবস্থান নেওয়া দরকার। সেটা কি আমি জানি না ভাই, আমি তো রাষ্ট্র পরিচালনা করি না, আমাকে এগুলো জিজ্ঞেস করলে হবে না, বা আমি তো বাণিজ্য উপদেষ্টা না যে বলতে পারবে এগুলো, বা আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদেরকে কঠোর ব্যবস্থা নিতে হবে এখন, মানে হার্ড অ্যাকশন নিতে হবে। এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন ফ্যাক্টরিতে দুষ্কৃতিকারীরা ঢুকে শ্রমিক সেজে তারা এগুলো জ্বালাপোড়া করছে, আপনারা জানেন সেটা সেই ফ্যাক্টরির কর্মী না। আপনার নিজের যে আজকে টেলিভিশন চ্যানেল আছে, আপনি সেটা কোনোদিন জ্বালাপোড়া করবেন না যেখান থেকে আপনি দৈনন্দিন ভরণ পোষণ করেন, এটা আমরা বিশ্বাস করবো না। এই কারণে আমি মনে করি যে সরকারের একটা কঠোর অবস্থান নেওয়া উচিত। ট্যাক্সের ক্ষেত্রে এখনো কিন্তু হয়রানি চলছে। এই সরকারের কাজই তো হচ্ছে রিফর্মস করা এবং অভ্যুত্থানের মাধ্যমে আজে বাজে লোকজনকে সরিয়ে দেওয়া। আমার পয়েন্ট হলো সেখানে তারা কিন্তু অটোমেশনের প্রায়োরিটি, আমি বারবার বলছি, গত 10 বছর ধরেই বলছিলাম অটোমেশনের কথা, কিন্তু এটা করা হচ্ছে না। আমি মানে বিনীতভাবে অনুরোধ করবো, এই সরকার যদি না করতে পারে এটা কে করতে পারবে আমরা কেউ জানি না। এর পাশাপাশি আজকে যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, সিন্ডিকেট কি বন্ধ হয়ে গেছে? সিন্ডিকেট বন্ধ হয়নি। এগুলোর জন্য বাণিজ্য মন্ত্রণালয় এতদিন কঠোর অবস্থান নিতে পারেনি রাজনৈতিক কারণে, এখন কার প্রোটেকশনে করছে? এখন দেখা যাচ্ছে যে খালি সিন্ডিকেটের দল বদল হয়ে গেছে, রাজনৈতিক দল পরিবর্তন হয়েছে। আগামীতে যখন একটা ভবিষ্যতে নির্বাচিত সরকার আসবে, সেই দল যদি এগুলো করে, আমার কথা হলো এগুলোকে ভেঙে, এই চান্সে আপনাকে ভেঙে দিতে হবে, তাহলে আপনি কি করে ইনফ্লেশন কাজ করবেন? এই মুহূর্তে আমাদের ইনফ্লেশন অসহনীয় পর্যায়ে চলে গেছে। আমরা ব্যবসায়ীরা যদি বলি অসহনীয়, তাহলে প্রান্তিক জনগোষ্ঠীর কি অবস্থা এটা আপনি বিবেচনা করে নেন। জি, রিজওয়ানুর রহমান, অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই আসলে এখন সব মহল থেকে যেভাবে আপনারা আলোচনা করছেন, বলছেন, সেটি তারা ভাববেন এবং শুনবেন, নিশ্চয়ই আপনাদের সঙ্গে আলোচনায় বসবেন। এবং ব্যবসা এবং বিনিয়োগের যে পরিবেশের কথা বলছিলাম, সেখানে আসলে আস্থা ফিরিয়ে আনা খুব জরুরি। বেসরকারি খাতকে আসলে সচল না রাখা গেলে আমাদের অর্থনীতি টেকসই হবে না, সচল থাকবে না। আমরা আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আমাদেরকে এত দূর থেকে সময় দিয়েছেন। আবারও পরবর্তী কোনো অনুষ্ঠান নিশ্চয়ই পাশে পাবো। ধন্যবাদ রিজওয়ানুর রহমান। দর্শক, আমাদের সঙ্গে ব্যবসার পরিবেশ এবং বিনিয়োগ নিয়ে কথা বলছিলেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ানুর রহমান। বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতি নিবার, ফিরবো শেয়ার বাজার আপডেট ও ব্যবসা বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারের সাথে আছি বাবু কামরুজ্জামান। রাজধানীর আগারগাঁয়ে সেতুপত্র কমিটির বৈঠক শেষে এই মুহূর্তে ব্রিফিং করছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে। আমাদের সহকর্মী মুরসালিন জুনায়েদ সেখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে দেবপ্রিয় ভট্টাচার্য কথা বলছেন সাংবাদিকদের সাথে। আমরা সরাসরি যুক্ত হতে চাই সাংবাদিকদের সাথে। ব্রিফিংটি এইমাত্র শেষ হয়ে গেছে। আমরা যাচ্ছি অন্যান্য সংবাদে। প্রিমিয়াম নিয়মিত পরিশোধ করেও দেশের লাখ লাখ মানুষের সময় মতো তাদের বিমা দাবি পাননি, এমন প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় না এনে ভালো বিমা প্রতিষ্ঠানকে ধ্বংসের অপচেষ্টা করেছে আওয়ামী লীগ স্বৈরশাসক, এমন অভিযোগ করেছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তারা। গতকাল রাজধানীর সোনারগাঁ হোটেলে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আয়োজিত লিডার্স ক্লাব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসব অভিযোগ করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা জানান, মালিকানা সংকট কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। এদিন প্রতিষ্ঠানটির কর্মীদের উৎসাহিত করতে সেরা কর্মীদের লিডার্স ক্লাব অ্যাওয়ার্ড দেওয়া হয়। পরিচালক মোস্তফা গোলাম কুদ্দুস বলেন, বিগত সরকারের আমলে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতো সোনালী লাইফ ইন্স্যুরেন্সকেও দখল করার চেষ্টা করা হয়েছে। কর্মীরা প্রায় 4 মাস বেতন ভাতা বঞ্চিত ছিলেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে পরিচালকরা বলেন, অতীতের সব ভুল বোঝাবুঝি থেকে শিক্ষা নিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে হবে। প্রতিযোগিতামূলকভাবে এবং স্বর্ণের আগুনে পুরোই আপনারা আজকে এখানে পূর্বের যে সরকার এখানে ছিলেন তাদের যে সচিবদের প্রায় সবাই দুই একজন একটু সরে টরে গেছে, কিন্তু বাকি সবাই কিন্তু তারাই দেশ এখন চালাচ্ছে। তো আমি মনে করি যে ওরাই আজকে এটা করতেছে, কালকে এটা করতেছে। আমার মনে হয় সরকারের একটা সজাগ হইতে হবে, নাইলে আমাদের ভবিষ্যতে আরো কালো অন্ধকার হয়তো আমাদের দেখতে হবে। দর্শক, এবারে শেয়ার বাজারের খবর। আমরা শুরুতেই যেমন রিপোর্টে দেখছিলাম, গতকালকেও বিনিয়োগকারীরা অবস্থান নিয়েছিলেন, পুঁজিবাজার ভালো যাচ্ছে না, পুঁজিবাজারে কিন্তু আস্থা ফিরছে না, শৃঙ্খলা ফিরছে না। গতকাল যেমন আমরা দেখেছি 83 পয়েন্ট সূচক হারিয়েছে, লেনদেন একেবারেই তলানিতে নেমে এসেছে। আজকের পরিস্থিতিও কিন্তু খুব একটা আশাব্যঞ্জক নয়। আমরা দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই মুহূর্তে সবশেষ হালনাগাদ পরিস্থিতি। ডিএসসির প্রধান সূচক DSEX এর কথাই যদি বলি, আজকে কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি যে 28 পয়েন্ট, অর্থাৎ 28 পয়েন্ট কমে অবস্থান করছে 5350 পয়েন্টে, এবং সরিয়া সূচক সেটি যদিও অনেকটা অপরিবর্তিত, 0.30 পয়েন্ট এখন পর্যন্ত কমেছে, 1190 পয়েন্ট অবস্থান করছে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত যে DS30 সূচক, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে 14 পয়েন্ট কমেছে, 14 পয়েন্ট কমে অবস্থান করছে 1949 পয়েন্টে। অর্থাৎ সবগুলো সূচকের নিম্নমুখী ধারায় আমরা লক্ষ্য করছি, এবং লেনদেন খরা চলছে পুঁজিবাজার। আমরা দেখতে পাচ্ছি যে বিক্রির চাপ নেই গত বেশ কয়েকদিন ধরেই। আজকে এখন পর্যন্ত 253 কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে, এবং হাতবদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে মাত্র 62টি আজকে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে, 272টির দর কমেছে, অপরিবর্তিত রয়েছে 62টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। তো সব মিলিয়ে আসলে পুঁজিবাজারে আস্থাহীনতা চলছে। আমরা জানি যে বিএসইসিতে নতুন নেতৃত্ব এসেছে, তারা সংস্কার উদ্যোগ নিচ্ছেন। এখন অপেক্ষার বিষয় শেষ পর্যন্ত আসলে কোন দিকে যায়। তো এই ছিল পুঁজিবাজার পরিস্থিতি। এবার আমরা মুদ্রাবাজার পরিস্থিতি জানাবো আপনাদেরকে। প্রধান মুদ্রা বিনিময় মূল্য সোনালী ব্যাংকের সূত্র ধরে আজকের যদি মূল্য আপনাদেরকে জানাই যে মার্কিন ডলার আমরা অনেকদিন ধরে দেখছি আনুষ্ঠানিক দর নির্ধারণের পর 119 টাকায় কেনা হচ্ছে, 120 টাকায় বিক্রি করা হচ্ছে ব্যাংকগুলোতে। অন্যদিকে খোলা বাজারে সেটি আরও কিছুটা বেশি, 1-2 টাকার ব্যবধান রয়েছে। ইউরো 127 টাকায় কেনা হচ্ছে, 132 টাকায় বিক্রি হচ্ছে। পাউন্ড 148 টাকায় কেনা হচ্ছে, 154 টাকায় তা বিক্রি করা হচ্ছে। চীনা ইউয়ান রয়েছে 15 টাকা ক্রয় মূল্য, 17 টাকা বিক্রি মূল্য। সৌদি রিয়াল 31 টাকা ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য 32 টাকা 10 পয়সা। অন্যদিকে ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সায় কেনা হচ্ছে, 1 টাকা 45 পয়সায় তা বিক্রি করা হচ্ছে। এবারে স্বর্ণের দরদাম জানাবো। স্বর্ণের বাজার আমরা জানি যে নিয়মিতভাবেই বাড়ছে। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের যে স্বর্ণ, সেটি কিন্তু এখন 1,37,000 টাকা ভরি, 37,000 টাকারও কিছু বেশি। অন্যদিকে 21 ক্যারেটের স্বর্ণ রয়েছে, সেটি কিনতে হলে 1,31,000 টাকা গুনতে হবে আপনাকে ভরি প্রতি। 18 ক্যারেটের স্বর্ণ কিনতে হলে খরচ করতে হবে 1,12,453 টাকা। সনাতন স্বর্ণ কিনতে হলে গুনতে হবে 92,286 টাকা। পাশে গ্রাম প্রতি দর দেখানো আছে, এক ভরির সময় 11.664 গ্রাম হিসেবে এই দাম দেখানো হয়েছে। রূপার দাম আমরা দেখছি অনেকদিন ধরে অপরিবর্তিত রয়েছে। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের যে রূপা, সেটির ভরি আগের দামেই লেনদেন হচ্ছে, 2,098 টাকায় বিক্রি হচ্ছে। 21 ক্যারেটের রূপা বিক্রি হচ্ছে 2,005 টাকা। 18 ক্যারেটের রূপা ভরি প্রতি 1,714 টাকা, এবং সনাতন রূপার দাম পড়বে প্রতি ভরি 1,282 টাকা। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ মুদ্রা রূপার বাজারের আপডেট, সবশেষ দরদাম। বিজনেস আওয়ারে আরও একটা বিরতি নেবার সময় হলো, ফিরবো দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। অবশেষে চালুর প্রক্রিয়া শুরু হয়েছে 4 বছর ধরে বন্ধ থাকা দিনাজপুরের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান শেতাবগঞ্জ চিনিকল। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে এরই মধ্যে মিলটি চালুর সম্ভাব্যতা যাচাই শুরু করেছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। তবে মিল কর্তৃপক্ষ বলছেন আখ মাড়াই কার্যক্রম শুরু করতে কিছুটা সময় লাগবে। ফখরুল হাসান পলাশের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের শেতাবগঞ্জ চিনিকল যেন পরিত্যক্ত ভাগাড়। দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হয়ে যাচ্ছে মিলের যন্ত্রপাতি, সরিয়ে নেওয়া হয়েছে যানবাহনও। 2020 সালের ডিসেম্বরে মোট 6টি চিনিকল বন্ধ করে দেয়া হয়। এবার মিলগুলো পর্যায়ক্রমে চালুর কথা ভাবছে অন্তর্বর্তী সরকার।
সেতাবগঞ্জ মিলটি চালুর সম্ভাব্যতা যাচাইয়ে কর্তৃপক্ষ, স্থানীয় আখ চাষী ও সংশ্লিষ্টদের সাথে সম্প্রতি বৈঠক করেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর লিপিকা ভদ্র। পরিদর্শন করেন বন্ধ থাকা চিনি কলও। কেন এটা বন্ধ হলো এটাই আমি দেখতে আসছিলাম, যে এদের এতখানি জায়গা, এত সম্ভাবনা একটা মিল। এরপর আমি যে রিপোর্ট দিব, রিপোর্ট দেওয়ার পর চেষ্টা তো করবো আমার তরফ থেকে, সেটা সর্বোচ্চ চেষ্টা থাকবে। কমেছে আখের চাষ, নেই তেমন জনবল। সবকিছু ঠিকঠাক করে মিলটি পুনরায় চালু করতে অন্তত 2 বছর সময় লাগবে বলে জানান মিলের এই কর্মকর্তা। যেহেতু আখের মূল্য বৃদ্ধি করছে সরকার, সেই ক্ষেত্রে আমার ধারণা যে চাষিরা আর একটু এবার আখ রোপণে আগ্রহ হবে। রোপণ করার পরে ধাপে ধাপে আগাইতে হবে, মিনিমাম 2 বছর তো লাগতেই পারে। আখ চাষিরা বলছেন মারাই কার্যক্রম বন্ধ থাকায় অনেকেই অন্য ফসল চাষের দিকে ঝুঁকছেন। মিলটি পুনরায় চালু হলে আবার আখ চাষ করবেন তারা। এই আখ চাষ মিল 4 বছর বন্ধ হওয়ার কারণে এখানে এখন সবজি চাষ অর্ধেক জমিতে হচ্ছে, অর্ধেক জমিতে আমরা আখ চাষ করতেছি। এই মিল যদি চালু হয় তাহলে হয়তো খুব সহজে আমরা আরো বেশি বেশি করে আখ করতে পারবো, সরবরাহ করতে পারবো। সেতাবগঞ্জকে চিনিকলের এই নাম দিয়ে সবাই পরিচিত। এখন আমরা আমাদের পরিচয়টা হারাই ফেলছি। এত বড় একটা বৃহৎ শিল্প থাকার পরেও আমাদের কোনো পরিচয় নাই। এই জন্যই আমাদের এই আন্দোলনটা, আমাদের কমিটির সকল সদস্য নিয়ে আমরা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ যতদিন না মিল খুলবে আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব। ৩,৮৬০ একর জমি নিয়ে ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত হয় সেতাবগঞ্জ চিনিকল। আখ স্বল্পতা, অব্যবস্থাপনা সহ নানান কারণে বন্ধ হয়ে যায় এর উৎপাদন কার্যক্রম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শরীয়তপুরের জাজিরায় পানি নিষ্কাশনে কালভার্টের মুখ বন্ধ থাকায় অন্তত 50 একর সবজি ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। পানি চলাচলের রাস্তায় 5 বছর ধরে প্রভাবশালীদের বালু ভরাটের কারণে প্রতি মৌসুমে কোটি টাকার ফসল নষ্ট হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী কৃষকদের। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের কাছে ধর্ণা দিয়েও সুফল মিলছে না বলেও দাবি তাদের। যদিও এবার দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বিধান মজুমদার অনির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ক্ষেত জুড়ে লাউ, করলা, বেগুন, ধুন্দল, শসা, কাঁচামরিচ সহ নানা জাতের সবজির সমাহার। তবে এগুলোর অধিকাংশই এখন পানির নিচে। কিছু জমির সবজি পচে গিয়েছে, আবার কিছুটা নষ্ট হওয়ার পথে। কয়েকদিনের ভারী বর্ষণে শরীয়তপুরের জাজিরা উপজেলার দক্ষিণ ডুবলদিয়া কাজীকান্দি এলাকায় প্রায় 50 একর জমির সবজি এভাবেই পানিতে তলিয়ে গেছে। বৃষ্টি থেমে গেলেও জমি থেকে নামছে না পানি, ফলে নষ্ট হয়ে যাচ্ছে সব ধরনের সবজি। বৃষ্টি আসলেই পানিটা জমা জায়গা, তো জমা যাওয়ার কারণে আমরা কিছুই করতে পারি না। বছরে 2 কোটি টাকার মাল সামানা বা উৎপাদন হতো, বিক্রি করতে পারতাম। এখন আমরা 5-7 বছর ধরে করতে পারতেছি না। অথচ 5 বছর আগে এই চিত্র ছিল না। কালভার্টের পশ্চিম পাশে প্রভাবশালীরা জায়গা ভরাট করায় বন্ধ হয়ে যায় পানি নিষ্কাশনের পথ। প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত খালটি পুনরুদ্ধারের দাবি স্থানীয়দের। কিছু প্রভাবশালীরা দেখা যাচ্ছে মাটি ভরাট করে ফেলার কারণে এই কালভার্ট দিয়ে পানিটা নিষ্কাশন হইতে পারে না। বালু দিয়ে এই জায়গাটা আটকে দেওয়াতে পানি নামতে পারতেছে, যার কারণে কৃষক খুব অসহায়ের ভিতরে পড়ে গেছে। সাবেক উপজেলা চেয়ারম্যান দাবি করেন তিনি নিজে নয়, কালভার্টের মুখ বালু দিয়ে ভরাট করেছেন সাবেক সংসদ সদস্য BM মোজাম্মেল হক। খাল ছিল একসময় যে রাস্তার পার দিয়া, কালভার্টের সাথে আমার জমির নাম আরেকটু দক্ষিণে পড়ছে। কালভার্টের সামনে জমিটা ছিল ওই BM মোজাম্মেল সাহেব। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারি জায়গা দখল করে রেখেছে কিনা এই বিষয়ে একটি কমিটি করে আমরা তদন্ত করে নিয়ে আসছি, যে একটা কালভার্ট বন্ধ করে আসা হয়েছে। আমরা এই বিষয়ে অভিযোগ পেয়েছি এবং এটা কার্যক্রম চলমান। গত কয়েকদিনের ভারী বর্ষণে পানি জমে প্রায় 2 কোটি টাকার সবজি নষ্টের শঙ্কা চাষিদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে রাজধানীর আগারগাঁয়ে আমাদের সহকর্মী মুরসালিন হক জুনায়েদ রয়েছেন। সেখানে জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, সেই বৈঠকের পর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কিন্তু ব্রিফিং করছিলেন। আমরা তার সবশেষ আপডেট জেনে নিব। মুরসালিন জুনায়েদ, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আসলে আজকে কি আপডেট নতুন করে দিলেন? তারা প্রতি সপ্তাহে আমরা জানি বৈঠক করছেন, আর্থিক খাতের তথ্যপাত্য বিশ্লেষণ করছেন, বিভিন্ন খাত ভিত্তিক। আজকে মূলত কোন বিষয়গুলোতে তারা ফোকাস করলেন সাংবাদিকদের? বাবু, মূলত আজ যেই বিষয়ে তাদের বৈঠক হয়েছে সেটি বেসরকারি সংস্থা অর্থাৎ NGO-গুলোর সাথেই মূলত বৈঠক করেছে যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি সদস্য তারা, এবং এখানে দেশি বিদেশি, রাজধানীতে এবং রাজধানীর বাইরে সব মিলে 78টি
এনজিওর সাথে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং এই বৈঠকে বিগত 1.5 দশকে যেই সমস্যাগুলো ছিল বেসরকারি সংস্থাগুলোর তাদের বক্তব্যগুলো মূলত শুনে শ্বেতপত্র কমিটি এবং সেই জায়গাগুলোতে কীভাবে তারা সমস্যার মুখে পড়েছিল এনজিওগুলো সেগুলো তুলে ধরা হয়। যেমন বৈঠক শেষে যেই বিষয়টি তুলে ধরেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি বলেছেন যে এই রাজধানীর যে সরকারি দপ্তরগুলোর পাশাপাশি জেলা পর্যায়ে যে সরকারি অফিসগুলো রয়েছে এবং পাশাপাশি বিদেশে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে, এই মোটামুটি 3টি যে সরকারি কার্যালয়গুলো আছে এখান থেকে সর্বোচ্চ পর্যায়ের অসহযোগিতার কারণে এই বেসরকারি সংস্থাগুলো বাংলাদেশে ঠিকমতো কাজ করতে পারেনি এমন বক্তব্য উঠে এসেছে 78টি এনজিওর 61 জনের বক্তব্যের মধ্য দিয়ে, এটি জানিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য। এবং পাশাপাশি যেই বিষয়টি তিনি জানিয়েছেন যে বিগত আমলে বিভিন্ন ধরনের নীতি প্রয়োগের কারণে বিশেষ করে যেসব সরকারি প্রতিষ্ঠানের সাথে সরাসরি বেসরকারি প্রতিষ্ঠান অর্থাৎ এনজিওগুলোর সম্পর্ক ছিল সেই জায়গাগুলোতে এমন কিছু নীতির প্রয়োগ করা হয় যেই কারণে মূলত কাজ করা থেকে ঠিকভাবে করা সক্ষম হয়নি এনজিওগুলো এবং একই সাথে সেই কারণে জনগণের যে বক্তব্য সেটিও ফুটে ওঠেনি। এই বৈঠকের শেষে তার ব্রিফিং শেষে যে বিভিন্ন ধরনের প্রশ্নের করা হয়েছে এবং সেই প্রশ্নের জবাবে তিনি দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যেহেতু আজ ছিল তৃতীয় বৈঠক, দ্বিতীয় বৈঠকে কিন্তু শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলেছিল যে বিগত সরকারের আমলে বড় বড় যেই সব চুক্তি রয়েছে এবং যেসব জরিপ তথ্য দেওয়া হতো সব কিছুর যেই ডাটাগুলো রয়েছে সেগুলো শ্বেতপত্র প্রণয়ন কমিটি চেয়েছিলেন। এই তথ্যটি জানিয়েছিলেন 17 সেপ্টেম্বর তৃতীয় বৈঠকে। আজকের বৈঠকে জানতে চাওয়া হয়েছিল সেগুলোর কোনো হালনাগাদ কোনো তথ্য তারা দিতে পারেন কিনা। দেবপ্রিয় ভট্টাচার্য যে বিষয়টি জানিয়েছেন যে তারা আগামীতে তাদের চতুর্থ বৈঠকটি হবে তখন তারা এই বিষয়ে আলাপ করবেন। এছাড়াও বিভিন্নভাবে যে অসহযোগিতাগুলো খুব সুনির্দিষ্টভাবে জানতে চাওয়া হয়েছে। শ্বেতপত্র কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য যেই বিষয়টি বলেছেন যে বিভিন্ন সময় নানামুখী যেই নীতি নেওয়া হয় তার পরিপ্রেক্ষিতেই এনজিওগুলো রাজধানী তো বটেই, পাশাপাশি তৃণমূল পর্যায়ে অর্থাৎ জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়েও সেভাবে তাদের যেই কর্মপ্রয়াস সেটি পরিচালিত করতে পারেননি। সার্বিকভাবে এখন পর্যন্ত এই শ্বেতপত্র প্রণয়ন কমিটির যেই কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এটি করা হয়েছিল বিগত 1.5 দশকে যেই শাসন আমল ছিল সেই শাসন আমলে দেশের অর্থনীতির কোন কোন খাতে কি পর্যায়ে কিভাবে দুর্নীতি হয়েছে সেই বিষয়গুলো অনুসন্ধান করে একটি শ্বেতপত্র প্রণয়ন করার জন্য এবং সেই কার্যক্রমটি কিন্তু শ্বেতপত্র প্রণয়ন কমিটি ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত যে বিষয়টি দেখা গিয়েছে যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি মূলত এই যে যাচাই বাছাইয়ের প্রক্রিয়াগুলোতে এখন পর্যন্ত মতামত এবং যেই প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো তারা পরিচালিত করছেন। বাবু। জি মোরসালিন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী মোরসালিন হক জুনায়েদ জানাচ্ছিলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির আজকের ব্রিফিংয়ের বিষয়বস্তু নিয়ে। এবার বিশ্ব বাণিজ্যের খবর। এবছরের প্রথম 8 মাসে চীনের ইলেকট্রনিক তথ্য প্রক্রিয়াকরণ খাতে উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। বিনিয়োগও ছিল স্থিতিশীল, জানিয়েছে দেশটির শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এ খাতের প্রধান কোম্পানিগুলোর শিল্প উৎপাদনের মূল্য সংযোজন গত বছরের তুলনায় 13.1% বেড়েছে। মোবাইল ফোন উৎপাদন পৌঁছেছে 1015 বিলিয়ন ইউনিটে, যার মধ্যে স্মার্টফোন উৎপাদন হয়েছে 751 মিলিয়ন ইউনিট, যা আগের বছরের তুলনায় 10.4% বেশি। বেড়েছে ল্যাপটপ এবং স্মার্টফোন রপ্তানির পরিমাণও। সালে প্রায় 48,000 কোটি ইউরোর হাইটেক পরিষেবা আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। উন্নত প্রযুক্তি আমদানিতে ইউ এর ব্যয় 47,800 কোটি ইউরোতে পৌঁছেছে। ইউরোস্টেট জানিয়েছে গত বছর ইউ এর উচ্চ প্রযুক্তির আমদানির অর্ধেকেরও বেশি এসেছে চীন ও যুক্তরাষ্ট্র থেকে। এবছরের প্রথম 8 মাসে চীনের ইলেকট্রনিক তথ্য প্রক্রিয়াকরণ খাতে
দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ার্ডে। এছাড়াও রাত 9টার সংবাদে বিজনেস এক্সপ্রেস দেখবেন, সেই আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।